হ্যালো স্টুডেন্ট, ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে ইতিহাস বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 1 নম্বর সেটটি। প্রথম প্রশ্ন, আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান ছিল ঋগ্বেদ। পরের প্রশ্ন, মেঘালিথ বলা হয় বড় পাথরের সমাধিকে। জৈন ধর্মের প্রধান বিচারককে বলা হতো তীর্থঙ্কর। পিটক কথার অর্থ হলো ঝুড়ি। মৌর্য আমলে জেলা প্রশাসনকে বলা হতো আহার। একে আছে মৌর্যিম প্রতিপদা হবে গৌতম বুদ্ধ, গুপ্ত সম্রাট হবে সমুদ্রগুপ্ত, কুষাণ সম্রাট কনিষ্ক, আর মৌর্য সম্রাট হবে অশোক, নন্দ রাজা হবে ধননন্দ। তিনের এক দাগ, ঋগ বৈদিক যুগের প্রধান দেবতাকে ছিলেন হবে। দুই আছে সকল উত্তর প্রথনাথ কাকে বলা হয় হর্ষবর্ধনকে। তিনে আছে আলেকজান্ডারের সেনাপতির নাম কি হবে সেলুকাস। চারে আছে এলাহাবাদ প্রশস্তির রচয়িতাকে হরিসেন। কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে হবে কুজুল কথফিসেস। পরের প্রশ্ন, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। একে আছে ঠিক ভুল লেখো। বৌদ্ধ ধর্ম প্রচারের ভাষা ছিল সংস্কৃত, তো ভুল হবে কারণ পালি। ইন্ডিকা গ্রন্থের লেখক হলেন মেগাস্তেনিস। জেন্স আওয়েস্তার শ্রেষ্ঠ দেবতা ইন্দ্র, ভুল। আর এখানে ব্রেমানন্দ শব্দ দেখো, ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র হোক, আর নিপতি লেখা রয়েছে, তো নিপতিটা বেমানান হবে কারণ এখানে বৈশ হলে সঠিক ছিল। বেমানান শব্দটি লেখো, অর্থশাস্ত্র হবে এখান থেকে বেমানান। শূন্যস্থান পূরণ সকারী হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি। তো চলে যাই 5 দাগে। 5-এর 1 বলেছে ত্রিরত্ন কি। বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ প্রধান ব্যক্তি, তার প্রচার করা ধর্মই বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম প্রচারের দায়িত্ব বৌদ্ধ সংঘের। এই 3 মিলেই হলো বুদ্ধ ধর্ম সংঘ। এই 3টি বৌদ্ধ ধর্মই হলো ত্রিরত্ন। তো এটা তোমাদের পাঠ্য বইয়ের 74 নম্বর পেজে আছে। পরের প্রশ্নটি দেখো, শ্বেতাম্বর কাদের বলা হয়। এটাও পাঠ্য বইয়ের 71 নম্বর পেজে দেখো। উত্তর ভারত থেকে যাওয়া জৈনদের নেতা ছিলেন স্থূলভদ্র। তিনি পার্শ্বনাথের মতো জৈনদের একটি সাদা কাপড় ব্যবহারের পক্ষপাতী ছিলেন। এই জৈন সন্ন্যাসীদেরই গোষ্ঠী শ্বেতাম্বর বলে পরিচিত ছিল। পঞ্চ মহাব্রত কি। এটাও দেখো, এর উত্তরটা ইতিহাস সহায়িকা বই থেকে দেখাচ্ছি। জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদের চতুর্যাম ব্রত বা 4টি নীতি পালনের নির্দেশ দিয়েছিল। মহাবীর এই 4টি নীতির সঙ্গে আরো একটি নীতি যোগ করেন। বর্ধমান মহাবীরের যোগ করা নতুন নীতিটি হলো ব্রহ্মচর্য পালন করতে হবে। জৈন ধর্মের এই 5টি নীতিকে একসঙ্গে পঞ্চ মহাব্রত বলা হয়। এদিকে দেখো, বৈদিক সমাজের বৈদিক সমাজ কটি শ্রেণীতে ভাগ করে? 2টি, আদি বৈদিক আর হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। আর আইহল প্রশস্তিকে রচনা করেন রবিকীর্তি। আর কোন রাজার প্রসঙ্গে এটি রচিত? দ্বিতীয় পুলকেশু। চলে যায় 6 দাগে। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। টিকা লেখো চতুরাশ্রম। পাঠ্য বই থেকে দেখাচ্ছে। তো দেখো তোমাদের পাঠ্য বই, পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের 4টি ভাগ বা পর্যায় ছিল: ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। ছাত্রাবস্থায় গৃহে থেকে শিক্ষা লাভ করাই ছিল ব্রহ্মচর্য। আর শিক্ষা লাভের পরে বিয়ে করে সংসার জীবন যাপনেকেই বলা হতো গৃহস্থশ্রম। আর বানপ্রস্থশ্রম বলা হতো সংসার থেকে দূরে বনে কুটির বানিয়ে ধর্মচর্চা করাকে। আর সবকিছু ভুলে ঈশ্বর চিন্তায় শেষ জীবন কাটানোকে বলা হতো সন্ন্যাস আশ্রম। এই 4টি পর্যায়কে একসঙ্গে চতুরাশ্রম বলা হতো। পরের প্রশ্ন দেখো, ষোড়শ মহাজনপদ। জৈন ও বৌদ্ধ সাহিত্যেও জনপদ মহাজনপদের আলোচনা পাওয়া যায়। এগুলো থেকে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপনিষদে 16টি মহাদেশের কথা জানা যায়। সেই সময় এদেরকে একসঙ্গে ষোড়শ মহাজনপদ বলা হয়। মহাজনপদগুলোর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। একে অন্যের রাজ্য জয় করে নিজেদের রাজ্যের সীমানা বাড়াতে চাইতো। এইভাবে ক্রমে 16টা মহাজনপদ কমতে কমতে 4টে মহাজনপদে এসে দাঁড়ালো। এগুলো হলো অবন্তী, বৎস, কৌশল ও মগধ। এই 4টে মহাজনপদ আবার নিজেদের মধ্যে যুদ্ধ করত। তাদের মধ্যে শেষ পর্যন্ত মগধ হয়ে ওঠে সব থেকে বেশি শক্তিশালী। টিকা লেখো 10 রাজার যুদ্ধ। তো দেখো,
পাঠ্য বইয়ের ৫১ নম্বর পেজ এখানে দেওয়া রয়েছে ১০,০০০ যুদ্ধ। সাথে চলে যায় বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল। বৈদিক সাহিত্য থেকেই সেই যুগের শিক্ষা ব্যবস্থার ধারণা আমরা পাই। শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন গুরু। মৌখিকভাবেই শিক্ষার চর্চা হতো। গুরু একটা অংশে পড়ে তার মানে বুঝিয়ে দিত, ছাত্ররা সেই পুরোটা শুনে আবৃত করত ও মনে রাখতো। মুখস্থ করার ক্ষেত্রে সঠিক উচ্চারণের ওপরেই বিশেষ জোর দেওয়া হতো। বৈদিক যুগের কোনো লিপির খোঁজ প্রত্নতান্ত্রিকরা পাননি। পরবর্তী বৈদিক যুগে শিক্ষার সঙ্গে উন্নয়নের সম্পর্ক দেখা যায়। ছাত্র শিক্ষা নেওয়ার জন্য গুরুর কাছে আবেদন করত। উপযুক্ত মনে করলেই উপনয়ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গুরু সেই ছাত্রকে শিষ্য হিসেবে মেনে নিতেন। মেয়েদের যে উপনয়ন হতো আরো বেশি কিছু প্রমাণ দেখা যায়। গুরুর কাছ থেকেই ছাত্ররা শিক্ষা লাভ করত। সেখানে পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজকর্মও ছাত্রদের করতে হতো। ছাত্রদের থাকা খাওয়ার দায়িত্ব ছিল গুরুর ওপরে। পরের প্রশ্ন, মৌর্য শাসন ব্যবস্থার প্রধান বিষয়গুলো উল্লেখ করো। পরের প্রশ্ন দেখো, নব্য ধর্ম আন্দোলনের উদ্ভবের কারণগুলি কি কি?